সব দল নয়, ডিসেম্বরে একটি দলই নির্বাচন চাইছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে নিকে ফোরামে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এ সময় নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিও থেকে বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে চলছে নিক্কে ফোরাম 2025। ফোরামে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোরামের প্রথম দিনে উদ্বোধনী আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তুলে ধরেন। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। নতুন বাংলাদেশ গড়তে জাপান সহযোগিতা করবে বলে আশা করি। আর এশিয়ার দেশগুলোর নিজেদের দ্বন্দ্ব সংঘাত ভুলে পারস্পরিক কাজ করতে হবে। আমাদের কাজ হলো এই আত্মনির্ভরশীলতাকে দ্বন্দ্বে নয়, সহযোগিতায় রূপান্তর করা, ভাগ করে নেয়া সমৃদ্ধিতে বিনিয়োগ করা, শূন্য সমষ্টিগত প্রতিদ্বন্দ্বিতা নয়। পরে প্রশ্নোত্তরে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা গেল 16 বছরে গুম খুনের মতো অপরাধ করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, যা এখন টেনে তুলছে অন্তর্বর্তী সরকার। তিনি পুরোপুরি ভুল পন্থায় দেশ পরিচালনা করেছেন, যেখানে প্রতি বছর 16 বিলিয়ন করে ডলার পাচার হয়েছে। বিরোধী মত দমনে গুম খুনের মতো কাজ করেছে। আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, বাংলাদেশে শুধু একটি দলেই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। সাথে এও বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত রাজনৈতিক দলের কাছেই ক্ষমতা হস্তান্তর করব। তবে সংস্কার তাড়াহুড়ো হবে যদি ডিসেম্বরে নির্বাচন হয়, আর 6 মাস বেশি পেলে সংস্কার অর্থবহ হবে। তবে ডিসেম্বরে নির্বাচন একটি দলই চায়। তবে তার সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিকে ফোরামে যোগ দিয়ে তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের রূপরেখা। বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে ধরবেন তিনি, যার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহন ইসলাম, 71, টোকিও, জাপান। জাপানের নিকে ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনের খবর রাখছেন সহকর্মী মোহন ইসলাম। যুক্ত হচ্ছে তার সাথে। মোহন, প্রধান উপদেষ্টা আজ আর কোন কোন অনুষ্ঠানে যোগ দেবেন? শাওন, আসলে সকাল থেকে কিন্তু এখানে জাপানে যখন সকাল 9টা তখনই কিন্তু আপনার নিকে ফোরামে প্রধান উপদেষ্টা যোগ দেন এবং সেখানে উদ্বোধনী আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সেই বক্তব্যের কথা কিন্তু আমরা শুনছিলাম, তিনি কিন্তু বলছিলেন। তারপর পরে কিন্তু তিনি সেই হোটেলে, অর্থাৎ ইম্পেরিয়াল হোটেল যেখানে ফোরাম হচ্ছে, সেখানে তিনি অবস্থান করেন এবং ঠিক জাপানের এখন দুপুর 2টা, সে 2টার সময় তিনি কিন্তু নতুন একটি প্রোগ্রামে যোগ দিচ্ছেন। সেটি বাংলাদেশের জাপানে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন আসলে এটা আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানটি হয়েছে মানব সম্পদ নিয়ে, অর্থাৎ আমাদের যে মানুষ যারা জাপানে আসে বিভিন্ন কাজে এবং বিশেষ করে প্রবাসী যারা, সেই প্রবাসীদের নিয়ে আসলে এই প্রোগ্রামটি। সেই আলোচনায় আসলে প্রধান উপদেষ্টা শুনবেন যে প্রবাসীরা কি বলছেন, কি মতামত দিচ্ছেন। এবং জানেন আপনি যে জাপানের সাথে বিভিন্ন দফার বা বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হবে জাপানের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা, এবং অনেকগুলো আলোচনা বা চুক্তির বিষয়ে সামনে আসতে পারে, অনেকগুলো বিষয় সামনে আসবে। সেই ক্ষেত্রে আসলে যে জাপানে আরো কিভাবে প্রবাসী বাড়ানো যায়, বা এই যে প্রবাস যে আমাদের খাতটা রয়েছে, আপনি জানেন যে রেমিটেন্স আমাদের অন্যতম একটি অর্থনৈতিক বাহক, সেই জায়গা থেকে জাপানে আরো কিভাবে মানুষ পাঠানো যায় সেই বিষয়টি আলোচনা যেহেতু হবে, সেখানে জাপানের যারা প্রবাসী রয়েছে তাদের সাথে আলোচনা করছে। এবং অনুষ্ঠানটি আসলে দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং অল্প সময়ের মধ্যে শুরু হবে। সেখানে জাপানে যারা অবস্থানরত বাঙালি রয়েছে তারা তাদের বিভিন্ন কথা তুলে ধরবেন, প্রধান উপদেষ্টা শুনবেন, প্রধান উপদেষ্টা বলবেন এবং তার দলের যারা রয়েছে তারাও কথা বলবেন। আমরা মোটা থেকে যতটুকু জানি যে এখানে আসলে কিভাবে জাপানে আমাদের রেমিটেন্স বাড়ানোর জন্য মানুষ আরো কিভাবে বাড়ানো যায়, বা হচ্ছে আপনার মানব সম্পদের উপর কিভাবে জোর দেওয়া যায়, সেই বিষয়ের উপর গুরুত্ব রেখে এই
আলোচনাটা হবে, তারপরে আসলে প্রধান উপদেষ্টার আরো কয়েকটি প্রোগ্রাম স্কেজুয়াল রয়েছে। আমরা সেই বিষয়গুলোর খবর রাখছি, পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা খবর দর্শকদের রাখতে জানিয়ে থাকুন মোহন। নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানি হবার কথা রয়েছে আজ। একই সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্যও শুনবে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হবে। এর আগের দিনের শুনানিতে আপিল বিভাগ, ইসি ও রাষ্ট্রপক্ষের কোনো প্রতিনিধি আছেন কিনা তা জানতে চেয়েছে। এ সময় ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানিয়েছেন, নির্বাচন কমিশন এই রিটে পক্ষভুক্ত হয়নি। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল করেন রিটকারী আইনজীবী। এর আগে 22 মে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো এবং তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। ইশরাক হোসেনের শপথের শুনানি সহ আদালত পাড়ার আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ইলেকশন কমিশনের পক্ষ থেকে কেউ এসেছেন কিনা জানাবেন এবং তাদের বক্তব্যের বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? খুবই গুরুত্বপূর্ণ মামলা ইশরাক ইস্যুতে তার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না নিতে যে একটি রিট হয়েছিল, যে রিট হাইকোর্টে খারিজ করে দিয়েছিল, সেই আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য আজকে আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে আপিলটি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের যে আপিল বিভাগ, সেই বেঞ্চ কিন্তু সকাল 9:30 বাজে বসেছে। তবে যেহেতু কার্যতালিকায় এই আপিলটি শুনানির জন্য রয়েছে 7 নম্বরে, এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটি মামলা ব্রিটিশ টোবাকো কোম্পানি বাংলাদেশের যে অফিস রয়েছে রাজধানী মহাখালীর ডিওএইচএসের যে অফিসটি রয়েছে বা সেখানে গোডাউনও রয়েছে, তাদের সেই জায়গাটা নিয়ে একটি মামলা চলছে, দীর্ঘদিন ধরে একটি মামলা চলেছে তাদের লিজ জায়গা নিয়ে, যে লিজ শেষ হওয়ার পরও ব্রিটিশ টোবাকো সেইখানে তাদের অফিস কার্যক্রম চালাচ্ছে। যদিও আর্মি ওয়েলফেয়ার বোর্ড থেকে তাদের সেটা সরিয়ে নিতে বলা হয়েছে, সেই বিষয়ে কিন্তু এখন দীর্ঘ শুনানি হচ্ছে। সেখানে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষে শুনানি করছেন এবং ব্রিটিশ টোবাকোর পক্ষেও চলছে, দীর্ঘ শুনানি হচ্ছে এবং এটার পরেই কিন্তু আজকে ইশরাকের বিষয় শুনানি শুরু হবে। তো শাওন, এখন পর্যন্ত যেহেতু 1 নম্বর বিষয়টি চলছে, আর আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি বা কে আছেন, তো আমরা যতটুকু শুনতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষে একজন আইনজীবী থাকবেন। যেহেতু মামলাটির কার্যতালিকায় 7 নম্বর রয়েছে, এখনও বেশ কিছুক্ষণ সময় রয়েছে, 1:30 পর্যন্ত আপিল বিভাগে শুনানি চলে। এখন 11টা, প্রায় আরও 2.5 ঘন্টা সময় আছে। যেহেতু পরবর্তীতে আজকে শুরু হলে, এই আপিলটি শুরু হলে এবং আজকে হয়তো সম্ভাবনা আছে এই রিটকারীর তার যে রিটের যে খারিজ হয়ে গেছিল, এরপর শুনানি শুরু হলে নিশ্চয়ই আপনার কাছে আবারও আমরা ফিরবো। সৈকত, খবর রাখতে থাকুন। আমাদের সাথে যুক্ত ছিলেন আদালত পাড়া থেকে সহকর্মী সৈকত সাদিক। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ, শিক্ষার্থী সহ অফিসগামী মানুষ। এছাড়া রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টির পানি জমে গেছে। কোনো কোনো এলাকায় দেখা দিয়েছে যানজট। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন এলাকায় আজ সারাদিন বৃষ্টি থাকতে পারে। এদিকে সাগরের নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধসের শঙ্কা করা হচ্ছে। এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগরের কুয়াকাটা উপকূল। বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। মোংলায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সাগর ও সুন্দরবন উপকূলে মাছ ধরা ট্রলারগুলো নিরাপদ অবস্থানে নিয়েছে। পটুয়াখালীতে টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নোয়াখালী উপকূলেও বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দ্বীপ উপজেলা হাতিয়ার সব ধরনের নৌ পারাপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আবহাওয়ার আরো খবর জানাতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান।
কামরুল, আবহাওয়ার কি অবস্থা দেখছেন? সাগরে মাছ ধরা ট্রলারগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো আবহাওয়া অফিসের নিষেধ মানছে কিনা জানাবেন, এবং পায়রা সমুদ্র বন্দরে কার্যক্রম স্বাভাবিক আছে কিনা জানাবেন। প্রথমেই আবহাওয়ার আপডেট দিয়ে শুরু করছি যে বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপটি ছিল সেটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং পায়রা সমুদ্র বন্দরে যে 3 নম্বর সংকেত বহাল ছিল সেটি এখনো বহাল আছে এবং পটুয়াখালী নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং সকালে যে আপডেট জানাচ্ছিলাম সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু একটানা বৃষ্টিপাত হচ্ছে এবং নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাই, আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। এখানে স্বাভাবিক জোয়ারের চেয়ে ইতিমধ্যে কিন্তু 1 থেকে 1.5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং এই জোয়ারের পানি প্রবাহিত হবে দুপুর 1টা পর্যন্ত। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে জোয়ারের পানির আরও বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে নিচু যে এলাকাগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যেই কিন্তু জোয়ারের পানি ঢুকতে শুরু করেছে এবং নদী তীরবর্তী এলাকার মানুষজন কিছুটা আতঙ্ক রয়েছে। কারণ হচ্ছে চরমন্তাজ এবং চালতিয়াবুনিয়া ইউনিয়ন, আপনি জানেন, দুর্যোগ প্রবণ এলাকা, যে কারণে ওই এলাকার যে বাঁধগুলো নাজুক রয়েছে সেই বাঁধ এলাকার মানুষজনের মধ্যে একটি সংখ্যা কাজ করছে যে বাঁধ ভেঙে যাওয়ার যে আতঙ্ক বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় এবং দুর্যোগের সময় আমরা দেখি, সেই আতঙ্ক কিন্তু তাদের মধ্যে এখন বিরাজ করছে। এবং আপনি যে প্রশ্নটি করছিলেন যে নদ নদী এবং সাগরে মাছ শিকারী যে জেলেরা ছিল, নদ নদীতে মাছ শিকারী জেলেরা ইতিমধ্যে ফিরে ফিরে এসেছে এবং সমুদ্রে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে, যার কারণে নিষেধাজ্ঞা মেনে চলার জেলেরা কিন্তু অনেক আগেই উপকূলের কাছাকাছি এসে অবস্থান করেছিল এবং যারা নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো জেলে সমুদ্রে অবস্থান করে সেক্ষেত্রে একটি ঝুঁকি থেকে যায়। এছাড়া আপনি যে প্রশ্ন করছিলেন যে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম, আমরা সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি তাতে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে বলে আমাদেরকে জানিয়েছে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান, তার কাছ থেকে আমরা এমনটি জানতে পেরেছি। এবং আপনি দেখছেন যে আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছে, এখানে থেমে থেমে কিন্তু দমকা বাতাস বইছে এবং পানির উচ্চতা আমরা দেখছি যে বেশি হচ্ছে, যার কারণে যে নদী তীরবর্তী এলাকার মানুষজন রয়েছে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে এবং গত 2 দিন জোয়ারের পানি কিন্তু এভাবেই বেড়েছিল। আজকে আবহাওয়ার এই পরিস্থিতি কতদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস? নিচু যে এলাকাগুলো রয়েছে, সকালেই আমরা যেখানে দাঁড়িয়ে লাইভ দিচ্ছিলাম সেখানেই কিন্তু 1 থেকে 1.5 ফুট পানি। কামরুল, জানতে চাইছিলাম আবহাওয়ার এই পরিস্থিতি অর্থাৎ নিম্নচাপটি এই অবস্থায় কতদিন চলবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে? সেটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে আসলে আবহাওয়া অফিস সেই তথ্য জানায়নি, তবে এই যে নিম্নচাপ সেটি আরও ঘনীভূত হতে পারে এমন কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিম্নচাপটি ঘনীভূত হতে পারে, যার কারণে এবং সেই সঙ্গে আপনাকে জানাতে চাই পায়রা সমুদ্র বন্দর থেকে এই নিম্নচাপটি 245 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং আবহাওয়ার যে অবস্থা বর্তমানে সেটি আমরা যদি বলি যে থেমে থেমেই দমকা বাতাস হচ্ছে এবং হচ্ছে নদ নদীর পানি বৃদ্ধি হচ্ছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমাদের সর্বশেষ খবর। রাখতে থাকুন, নিশ্চয়ই ফিরবো পরবর্তী সংবাদ সংযোগে আরো তথ্যের জন্য। আপনার কাছে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান। শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানী তেজগাঁওয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিসকিপার্স রান শেষে এসব কথা বলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের সংকট সমাধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ভোরে শান্তিরক্ষী দৌড় 2025-এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শান্তিরক্ষীদের স্মরণে আয়োজিত এই শোভাযাত্রাটি ভোর 6:30টায় পুরাতন বিমানবন্দর মসজিদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিজয় সরণি মোড় ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ শান্তিরক্ষীরা একাগ্রতা ও সাহসের সাথে কাজ করছে। সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশ সদস্যদের জাতিসংঘে সুনাম অর্জন করায় সাধুবাদ জানান তিনি। বিশ্বের বিভিন্ন দেশের সংকট সমাধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিচ্ছে।
তারা সাহসের সাথে কাজ করছে। সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশ সদস্যরা তাদের দক্ষতার পরিচয় দিয়ে জাতিসংঘে সুনাম অর্জন করেছে। শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার আসার পর থেকে শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। বাংলাদেশ বাহিনীর একাগ্রতা ও সাহসের কথা পুরো বিশ্ব জানে। ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক সাপোর্টের দিক দিয়েও বাংলাদেশের শান্তিরক্ষীরা এগিয়ে। এছাড়া নারীদের অংশগ্রহণ ও তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে বলেও জানান তিনি। রাশেদ আনিস, ৭১, ঢাকা। শেষ মুহূর্তে জমে উঠেছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি, যার মধ্যে গুরুত্ব পাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা ও সমাধান, বন্ড এবং নন বন্ড সুবিধা এবং বিদ্যুৎ ও জ্বালানি সহ এলডিসি গ্র্যাজুয়েশনের মতো চ্যালেঞ্জগুলো। 2025-27 সেই দুই বছরের নির্বাচনে এবার পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে সম্মিলিত পরিষদ এবং ফোরাম। অন্যদিকে 6 প্রার্থী নিয়ে ঐক্য পরিষদ নামে নতুন একটি প্যানেলও লড়ছে ভোটের ময়দানে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। 31 মে ভোট হচ্ছে বিজিএমইএ নির্বাচনের। ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এই ভোট। সম্মিলিত পরিষদের প্রার্থীরা বলছেন, বিজিএমইএতে বেশি সময় নেতৃত্ব দিয়েছে তাদের গ্রুপ। ভোটে জিতলে পোশাক শিল্পের উন্নয়নে আগের ধারাবাহিকতার পাশাপাশি নতুন প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন। আপনারা সবাই চিনবেন, আমার বাবা একজন রাজনীতিবিদ, জয়নুল আবেদিন ফারুক। তার যে নীতি, সেই নীতি নিয়েই আমিও চলি। সো আমার সবচেয়ে বড় চেষ্টা থাকবে যে আরএমজি সেক্টরকে আমি অনেক ভালোবাসি, এবং যেহেতু আমার যে যতটুকু এক্সপিরিয়েন্স, যেই কষ্টগুলো আমি ফেস করছি, সেই সমাধান যদি আমি করতে পারি, এটাই জন্য আজকে আমি বিজিএমইতে আসা। এসএমইর মালিকদের অনেক সমস্যা আছে, তারা ব্যাংক এবং বিভিন্ন অথরিটি থেকে প্রপার সাপোর্ট পায় না। আমরা জ্বালানির স্বল্পতায় সবাই ভুগছি। এই জ্বালানি একটা প্রোডাক্টিভ খাতে ব্যবহার হতে হবে, এটা নিয়ে আমি কাজ করব। ছোট মাঝারি ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ হওয়ার মতো উপক্রম হয়েছে, সেগুলোকে কিভাবে সরকারের নীতি সহায়তা দিয়ে তাদেরকে আবার পুনরুজ্জীবিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করব। অন্যদিকে ফোরাম বলছে, নির্বাচনে জিতলে সদস্যদের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিজিএমইএ পরিচালনা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবেন। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নও সর্বোচ্চ চেষ্টা থাকবে। ফোরামকে আপনারা একটা চান্স দিবেন, এবং ফোরাম আসলে হোয়াট উই হ্যাভ টু অফার, এটাও একটা ইন্ডাস্ট্রির দেখার বিষয়। যেহেতু এটা একটা নতুন বাংলাদেশ, আমরা একটা নতুন বিজিএমইও চাচ্ছি। সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করতে চাই। প্রতিটা বায়ারের আলাদা আলাদা কমপ্লায়েন্সের একটা রিকোয়ারমেন্ট আছে, উইচ আমরা যেটা চাই যে আমরা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে আনতে চাই। তো সেই জায়গায় কাজ করার যথেষ্ট স্কোপ আছে আমি মনে করি। অন্যদিকে নতুন আত্মপ্রকাশ করা ঐক্য পরিষদ সদস্যদের এবার নতুন বিজিএমইএ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। নন বন্ড এবং বন্ড, এই যে ফ্যাসিলিটির মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে, আমরা চাচ্ছি যে প্রত্যেকটা এক্সপোর্টারকে হয় ওদেরকে বন্ড ফ্রি সুবিধা দেওয়া হোক, অথবা বন্ড একদম তুলে দেওয়া হোক। বিজিএমইএ দিয়ে এটা সম্ভব পোশাক শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। সেক্ষেত্রে উদ্যোক্তাদেরকে সম্পৃক্ত করতে হবে, যারা গবেষণা করেন তাদেরকে সম্পৃক্ত করতে হবে। বিজিএমইএ নির্বাচনে এবার ভোটার 1864 জন। এরাই ঠিক করবেন আগামী 2 বছরের জন্য সংগঠনটির নেতৃত্বে কারা আসছেন। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। দেশে স্টারলিংক আসার খবর ইতিবাচক, কিন্তু মোবাইল অপারেটররা যদি আইএসপি সেবা দেয়, তাহলে এই খাতের জন্য একটা বড় হুমকি হবে। একই সাথে টেলিযোগাযোগ লাইসেন্সিং নীতিমালা বাস্তবায়নের আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান এনটিটিএন অপারেটর ফাইবার অ্যাট হোমের। বুধবার এক ব্রিফিংয়ে এই দাবি জানান তারা। রাকিব হাসানের প্রতিবেদন। নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে বিটিআরসি। আগে থেকেই আলোচনায় ছিল মোবাইল অপারেটরদের সরাসরি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়া নিয়ে। এর মাঝে দেশে চলে এলো এলন মাস্কের স্টারলিংক। সব মিলে কি হবে প্রচলিত ইন্টারনেটের ভবিষ্যৎ? কতটা শঙ্কায় বিশেষ করে নেশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক এনটিটিএন?
টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক TRNB আয়োজিত কর্মশালায় এই খাতের চ্যালেঞ্জ তুলে ধরে NTTN অপারেটর ফাইবার অ্যাট হোম জানায়, স্টারলিংক দেশে আসায় সাময়িকভাবে ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা থাকলেও সেবা প্রতিযোগিতা বাড়বে। বড় শহরগুলোতে এটা ISPর বিকল্প হবে না। কস্ট ওয়াইজ স্টারলিংক কখনোই আসলে ISPর পর্যায়ে নামতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই। কাজে এখানে একটা কম্পিটিশন থাকবে। আমার কাছে মনে হয় স্টারলিংক আসার ফলে আমাদের ISPদের কোয়ালিটিভ ইমপ্রুভমেন্ট করবে। সাময়িকভাবে তারা কিছু বিজনেস করবে, কিন্তু ইভেনচুয়ালি তারা কোয়ালিটি ইমপ্রুভ করলে এই জায়গায় আসলে সহাবস্থান থাকবে একটা, যাদের খুব ক্রিটিক্যাল সার্ভিস তারা হয়তো স্টারলিংক রাখবে ব্যাকআপের জন্য, কিন্তু মূল যে জায়গাটা সেখানে আসলে ISP আসলে এক্সিস্ট করবে। টেলিকম খাতের সাথে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত, তাই এই খাতে শতভাগ বিদেশি বিনিয়োগ থাকা উচিত নয়। এক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার তাগিদ NTTN অপারেটরদের। যে বাউন্ডারিতে আছে সেই তার বাউন্ডারিতে তাকে বিজনেস করার জন্য BTRC প্রোটেকশন দেখ। আমাদের একটাই দাবি বেসিক্যালি, আর কোনো অন্য দ্বিতীয় তৃতীয় দাবি নাই। প্রায় 2 লাখ কিলোমিটার নেটওয়ার্ক রয়েছে NTTN সেবাদাতাদের। বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে প্রায় প্রতিটি অপারেটর। এই বাস্তবতায় নতুন নীতিমালায় বৈষম্য দূর করতে BTRCর পক্ষ থেকে সুরক্ষা দেওয়ার আহ্বান এই খাত সংশ্লিষ্টদের। এই যে এত বড় ইনভেস্টমেন্ট, সবাই তো এত বড় ইনভেস্টমেন্ট করতে আসে নাই। রাকিব হাসান, 71, ঢাকা। এবারের ঈদেও যাত্রাপথে ভোগান্তির শঙ্কা রয়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। দীর্ঘ যানজট না থাকলেও কয়েকটি পয়েন্ট এবং পশুরহাট এলাকায় প্রবেশের লিংক রোডগুলোতে চাপ থাকার আশঙ্কা করছেন পরিবহন চালকরা। এছাড়াও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটারের কাজ 40% শেষ হওয়ায় যানজটের শঙ্কা আছে। তবে প্রশাসন বলছে মহাসড়ক নির্বিঘ্ন রাখতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এম এ রাজাকের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে। ঈদ এলেই মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ, আর এলেঙ্গা বাস স্ট্যান্ডে গাড়ির বাড়তি চাপ থাকায় দেখা দেয় যানজট। পরিবহন চালক ও যাত্রীরা জানান, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় যানজট লেগে থাকে। এছাড়াও কুরবানির পশুবাহী ট্রাকের কারণেও যানজটের আশঙ্কা করছেন তারা। এই যানজট হতে পারে না, এই রোডের কোনো গ্যারান্টি নেই তো। উল্টাপাল্টা চালানোর কারণে অনেক টাইমে এই যানজটটা হয়ে থাকে। গরু গাড়িগুলো যেগুলো আছে তারা রাত্রে যেন গাড়িগুলো ছাড়ে, দিনের বেলায় রাস্তাগুলো ক্লিয়ার রাখে। আর্মি থাকে এবং পুলিশ থাকে, এই জন্য ওনারা ক্লিয়ার করার জন্য খুবই চেষ্টা করে। এদিকে ঈদে মহাসড়কের 4 লেন চালুর কথা বললেও মূল সড়কের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের সার্বক্ষণিক যমুনা সেতুতে 9টা 18টা বুথ চালু থাকবে টোল আদায়ের জন্য, এবং যে কোনো দুর্ঘটনা উদ্ধারের জন্য আমাদের সবসময় নিজস্ব 2টা র্যাকার মজুদ থাকবে। তবে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এছাড়াও এবার 65 কিলোমিটার মহাসড়কে প্রায় 6 শতাধিক পুলিশ ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। ঘরমুখী মানুষ যাতে সুন্দরভাবে তাদের গন্তব্যস্থলে যেতে পারে, এজন্য টাঙ্গাইল জেলা পুলিশ ইতিমধ্যে আমরা এই মহাসড়কের সাথে সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে ইতিমধ্যে আমরা বৈঠকে বসেছি, এবং কিছু কিছু বিষয়ে আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি, সেগুলো ইতিমধ্যে সমাধানের বিষয়ে কার্যক্রম চলছে। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করলেও ঈদে এর সংখ্যা বেড়ে যায় প্রায় 3 গুণ। নূর তাজমিন নীর, 71। পটুয়াখালীর রাঙ্গাবালিতে জমে উঠেছে পশুর হাট। শনিবার ঐতিহ্যবাহী গহীনখালী সাপ্তাহিক পশুর হাটে যেমন ছিল গরু, মহিষ, ছাগল, ভেড়ার ভিড়, তেমনি ছিল ব্যাপারী আর ক্রেতার সমাগম। হাটের ক্রেতারা বলছেন এবার পশুর দাম ছিল গত বছরের তুলনায় বেশি। বিক্রেতারা বলছেন লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া উপায় নেই। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। ছোট বড় গরুতে কানায় কানায় পূর্ণ হাট চত্বর। আরও ছিল মহিষ, ছাগল আর ভেড়াও। এই হাটটি পটুয়াখালীর রাঙাবালির গহীনখালীর সাপ্তাহিক পশুর হাট। হাটে পছন্দসই পশু পাওয়া গেলেও ক্রেতারা বলছেন এবার দাম তুলনামূলক বেশি, তাই অনেকেই অপেক্ষায় আছেন শেষ হাটের। কানায় কান আজকে গরুতে পরিপূর্ণ হয়ে গেছে, যে যার সামর্থ্য অনুযায়ী পছন্দ গরু কিনতেছে। আমিও বাজারে গরু কেনার জন্য আসছি, দাম করতে আসি, যদি বুঝাইতে পারি কিনবো, না কিনতে সামনে বাজার তো আসি। আজকে বাজারে আসছি গরু দেখতে, অনেকগুলো গরু দেখছি, বেচা কিনা মোটামুটি আছে। আর বিক্রেতাদের দাবি পশুপালনে খরচ বেড়েছে,
তাই দাম কমানো সম্ভব হচ্ছে না। ক্রেতা তারা সস্তায় কিনতে পারতে আছে, বিক্রেতারা একটু লসে আছে এবছর। আগে অনেক বাজার বেশি আছে, এখন অনেক বাজার কম। এই অবস্থা কি আমি গরু বেচা কিনি করবো? আমি 85,000 টাকা চাইছি, 65,000 টাকা। হাটে বিভিন্ন জেলা উপজেলা থেকেও এসেছেন ব্যাপারীরা, তবে আশানুরূপ পশু কিনতে না পারায় তারা আশায় আছেন আগামী হাটে ভালো বেচা কেনার। সামনে একটা বাজার আছে, সে অপেক্ষায় গরু সবাই ধরে রাখতেছে, চিন্তা করতে সামনে বাজারের দাম বাড়তে পারে। বাজারে গরু উঠছে প্রচুর, কিন্তু দাম প্রচুর। গতবারের থেকে এবার গরুর দাম 15-20 বেশি চায়, এই জন্য আমরা গরু এখন থেকে কিনি না। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এবার রাঙ্গাবালী থেকে বিক্রির উপযোগী গবাদি পশুর সংখ্যা প্রায় 9,760টি। এসব পশুর বড় অংশই বাজারজাত হচ্ছে গহীনখালী হাট থেকে। বিভিন্ন কোরবানির হাটে মেডিকেল টিম প্রেরণ করা এবং সেইখান থেকে বোঝা কি এবং তাদের হচ্ছে যে হেলথ চেক আপ দেওয়া এবং হচ্ছে কি পরিমাণ কোরবানিযোগ্য পশু বিকৃত এবং অবিকৃত অবস্থায় থাকছে সেটি আমরা জানতে পারবো। আগামী শনিবার বসবে কুরবানি ঈদের আগের শেষ পশুর হাট। হাট সংশ্লিষ্টদের ধারণা আগামী হাটে বেচাকেনা জমে উঠবে। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালী, পটুয়াখালী। দর্শক, এবারের হজ ব্যবস্থাপনার সবশেষ পরিস্থিতি নিয়ে আশকোনার হাজি ক্যাম্পে কথা বলছেন ধর্ম উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ক্ষেত্রে সৌদি ওই সাইডে যেটা আছে ওখানে আমাদের হাত দেওয়ার সুযোগ নেই, এগুলো সৌদি গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন গত বছর প্রতি এজেন্সি হাজি নিত 250 জন। এবার বছরের শুরুতেই আমাদের সৌদি গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে এজেন্সি প্রতি হাজি থাকতে হবে 2000। আমি সৌদি আরবের মাননীয় হজ এবং উমরা মন্ত্রীর সাথে দেখা করেছি, দুবার ওনার সাথে আমার বৈঠক হয়েছে। আমি ওনাকে অনুরোধ করেছি 250 করার জন্য এবং না পারলে 500 করার জন্য। তিনি আমারে দুঃখ করে বলেছেন যে এটা তো সারা পৃথিবীর জন্য আমরা এক নিয়ম করেছি, এবার আপনার অনুরোধের প্রেক্ষিতে আমরা 1000 জন করব। তবে পরের বছর কিন্তু 2026 সালে আপনাকে 2000 দিতে হবে। ফলে বেশ কয়েকটা এজেন্সি মিলে লিড এজেন্সি হয়েছে, এরকম আমরা 70টা লিড এজেন্সি গঠন করতে সক্ষম হই। এবং ওখানে ক্যাটারিং সার্ভিস আছে, খাবারের ব্যবস্থা আছে, ভালো বিভিন্ন কোম্পানি আছে, ওনারা খাবার দিবেন। এবং আমি এবং আমার সচিব মহোদয় আমরা সৌদি মন্ত্রণালয়ের সাথে হজ চুক্তি সম্পাদনা করেছি এবং বাড়ি ভাড়া পরিবহন চুক্তি নুসুক মাসারের প্ল্যাটফর্মে এগুলো আমার সচিব মহোদয় চুক্তি স্বাক্ষর করেন। এবং সবচেয়ে যেটা ল্যান্ডমার্ক ইভেন্ট বলা যায়, এটা এবছর আমরা করেছি তাৎপর্যপূর্ণভাবে, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নির্দেশনায় আমরা 3টা কাজ করেছি যেটা নতুন। এটা হচ্ছে লব্বাইক মোবাইল অ্যাপস। এটা অলরেডি চালু হয়ে গেছে। কোনো হাজি যদি হারিয়ে যায় অথবা আহত হয় অথবা কোনো বিপদে পড়ে অথবা অন্য কোনো সমস্যায় পড়ে, তাহলে ওই মোবাইল অ্যাপস থেকে SOS বাটনে টিপ দিয়ে ক্লিক করলে সাপোর্টিং টিম হাজির হয়ে যাবে ওনাকে উদ্ধার করার জন্য, ওনাকে সহায়তা করার জন্য। দর্শক, আশকোনার হজ ক্যাম্পে কথা বলছিলেন ধর্ম উপদেষ্টা। আমরা তখন সরাসরি তার বক্তব্য শুনছিলাম। চলছে সংবাদ সংযোগ, ফিরছে বিরতির পর।